আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই বড় হবে, কারণ টেন্স সম্পর্কে যেন তোমাদের আর কিছু না জানা থাকে, সেই জন্য আমি খুঁটিনাটি সব কিছু এই ভিডিওতে তুলে ধরব। আরেকটা কথা বলি, যদি তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ভালো করে শেখো, তাহলে বাকি টেন্সগুলো শেখা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কাজেই এই টেন্সটা ধৈর্য সহকারে দেখো। আর আমি যেভাবে এই ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব, কোনো ভিডিওতে এই রকম আলোচনা তোমরা পাবে না। কাজেই টেন্সটা শিখো। টেন্স শিখলে তোমাদের ইংরেজি শেখা খুব সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে জানবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে আমরা চিনব, তারপরে গঠন জানবো, তারপরে ব্যবহার জানবো, ইত্যাদি সব কিছু আমরা এই ভিডিওতে শিখব। তো দেখো, প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে আমরা সেটা দেখব। সাবজেক্ট বা কর্তা বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করে বা নিজে কিছু হন, অর্থাৎ কোনো কাজ করে না কিন্তু তিনি কিছু হন, বা কর্তার বর্তমান অভ্যাস বোঝালে, অথবা চিরন্তন সত্য বা চিরসত্যতা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন হি রিডস এ বুক, সে, দেখো সাধারণভাবে এখানে কথা বলা হচ্ছে যে কর্তা কি করে, রিডস এ বুক, সে বই পড়ে। সে গান গায়, সে নাচে, সে ছবি আঁকে, ইত্যাদি এইরকম সাধারণ কথাগুলি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আবার দেখো, এই বাক্যতে কর্তা কিছু করে না কিন্তু কর্তা সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ কর্তা নিজে কিছু হন। কি হন? ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, তিনি বা সে একজন ছাত্র। এখানে আমরা বলতে পারি হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, হি ইজ এ ড্রাইভার, ইত্যাদি যা বলবা এইভাবে তোমরা একটা বাক্য থেকে অনেক রকম বাক্য শেখার চেষ্টা করবা। শুধু এক সামান্য সামান্য চেঞ্জ করতে হবে। হি স্মোকস, এটা দেখো অভ্যাস বোঝাচ্ছে, কর্তার অভ্যাস, সে ধূমপান করে। দি সান, দি সান গিভস আস লাইট, এটা চিরসত্য। চিরসত্য যদি বোঝায় তবু সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। দি সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, এটা চিরসত্য, তাই এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাও চিরসত্য। কাজে চিরসত্য বাক্য হলে সেটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এইখানে কেউ বলতে পারবে না দি সান গেভ আস লাইট, সূর্য আমাদের আলো দিয়েছিল, বা দি সান হ্যাজ গিভেন আস লাইট, এরকম কথা বলা যাবে না। এই কথাগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। হি স্মোকস, অভ্যাস, অভ্যাসও সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। হি স্মোকস, সে ধূমপান করে। হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে, এটাও তার অভ্যাস। এরকম অভ্যাস বোঝালেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার আমরা দেখব বাংলা বাক্য দেখে আমরা যেন ধরতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সেই চিহ্নগুলি হলো, 1 নাম্বার, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে হর্ষই, স্বরীয় বা ও, অন্তস্থ এ, অ্যান, আন ইত্যাদি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার দেখি আমরা এইগুলি আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে পাই কি না। আমি ভাত খাই, এই যে হর্ষ আছে, ক্ষয়াকার, এই যে হর্ষই, খাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। এটা ইংরেজি হবে আই ইট রাইস। তুমি ভাত খাও, এই যে ও, খাও ও, ইউ ইট রাইস। সে ভাত খায়, এই যে অন্তস্থ, এই যে হি অর শি ইটস রাইস। তিনি ভাত খান, এই যে আন, খান।
হি আর শি ইটস রাইস। এইখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা আমাদের এখানে ভার্ব হচ্ছে ইট। হ্যাঁ, এখন তোমরা মনে করো আর এই পাশে কি আছে, রাইস আছে। এইখানে তোমরা রাইস বাদ দিয়ে সে যা খায়, আমি যা খাও, তুমি যা খাও, শুধু ওইটা এখানে বসাই দিলে আবার ওইটা। যেমন তুমি বলবা যে, বা সে বলে যে আমি মাছ খাই, আমি আম খাই, তাহলে এইখানে ফিশ, এখানে ম্যাঙ্গো, তাহলে আমাদের ওই বাক্যটা হয়ে যাবে যে আমি মাছ খাই, আমি ম্যাঙ্গো খাই, আমি ব্যানানা খাই, ইত্যাদি ইত্যাদি। আবার দেখো তিনি খান, এটা একটু ব্যতিক্রম, সেজন্য যে আনটা আনা হয়েছে। 2 নাম্বার, বাংলা বাক্যে কোনো ক্রিয়াপদ না থাকলে, বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়াপদ না থাকে তবুও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অন্য কোনো টেন্স হবে না। যেমন মনে করো তারা আমার বন্ধু, এই যে বাংলা বাক্য, এই বাক্যটাতে কোনো ক্রিয়াপদ নাই, এটার ইংরেজি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ট্রান্সলেশনটা হবে দে আর মাই ফ্রেন্ডস, তারা হয় আমার বন্ধু। যখন মনে করবো বাংলা বাক্যে কোনো ক্রিয়াপদ নাই, তখন মনে মনে ক্রিয়াপদ ধরে নিতে হবে হয় বা হন, এই ক্রিয়াপদ ধরে নিতে হবে। কারণ বাংলা বাক্য ক্রিয়াপদ ছাড়া সম্ভব, কিন্তু ইংরেজি বাক্য ক্রিয়াপদ ছাড়া সম্ভব নয়, এটা মনে রাখবা। শিলা ভালো ছাত্রী, কোনো ক্রিয়াপদ নাই, অতএব প্রেজেন্ট ইনডিফিনিট। শিলা ইজ এ গুড স্টুডেন্ট, এই যে ইজ, এখানে বসালাম আর। আমি একজন ড্রাইভার, আই এম এ ড্রাইভার, এই বাক্যতে কোনো ক্রিয়াপদ নাই। তুমি মাতাল, কোনো ক্রিয়াপদ নাই। ইউ আর এ ড্রাঙ্কার্ড, অথবা ইউ আর এ ড্রাঙ্কেন, ইউ আর এ ড্রাঙ্ক, যা বলবো তাই হবে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই বাক্যটা অনেক বড় বাক্য, তারপরে কোনো ক্রিয়াপদ নাই, এটার ইংরেজি হবে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অথবা বাংলাদেশ ইজ এ ফ্রি কান্ট্রি। এখন যে যখন দেখবা যে এই বাংলা বাক্যে কোনো ক্রিয়াপদ নাই, তখন আমাদেরকে বসাতে হবে am, is, are। অতএব আমি এখন তোমাদের দেখাবো কোন সাবজেক্টের সাথে am বসবে, কার সাথে is বসবে, আর কার সাথে are বসবে, এইটা ক্লিয়ার করা দরকার। তাহলে এবার আমরা দেখব am, is, are এর ব্যবহার। সাবজেক্ট I হলে am বসে, যেমন I am a student, এই যে সাবজেক্ট I, তার সাথে am। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ইজ বসে, যেমন এখানে বলে যে এই পার্সন সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে পার্সন কাকে বলে, পার্সন কিভাবে চিনবো, পার্সন কত প্রকার, পার্সনের বিভিন্ন রূপ ইত্যাদি সম্পর্কে আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখে আসলে এই সাবজেক্ট, পার্সন ইত্যাদি সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকবে না, এবং এই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো তারপরে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করব। এই যে থার্ড পারসন সিঙ্গুলার বলা হলো, এই থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট, দিস, দ্যাট, যে কোনো নাম, যেমন রানা,
বিনা, ঢাকা, কাউ, ফ্লাওয়ার, রাইস ইত্যাদি। মনে রাখবা যে কোনো নাম হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, আর যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ইজ ব্যবহার করব তার সাথে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমি এটা বাংলাটা বলে দেখো, ঢাকা বাংলাদেশের রাজধানী। দেখো এই বাক্যটাতে কোনো ক্রিয়াপদ নাই, কিন্তু ইংরেজি যখন করেছি তখন এই যে ইজ ব্যবহার করতে হয়েছে। কাজে এইটা মাথায় রাখবা। অনেক ছাত্রছাত্রী যখন মনে করে যে এই বাক্যটা ক্রিয়াপদ নাই, ক্রিয়াপদ দেয় না, ক্রিয়াপদ দেয় না, তখন সেটা ভুল হবে। হাসান ভালো ছাত্র, তাহলে হাসান থার্ড পারসন সিঙ্গুলার, হাসান ইজ এ গুড স্টুডেন্ট। আমার পিতা শিক্ষক। এই যে কোনো ক্রিয়াপদ নাই। মাই ফাদার ইজ এ টিচার। এইটা, এই যে মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, ইউর সিস্টার ইত্যাদি থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু যদি বলা হয় ইউর সিস্টার, এটা সিঙ্গুলার। কিন্তু যদি বলা হয় ইউর সিস্টার্স, তখন কিন্তু এটা প্লুরাল। আর এটা সিঙ্গুলার। এরকম। তাহলে আমাদের কি গেল যে সাবজেক্ট আই হলে এম বসবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ইজ বসবে। তাহলে আমাদের বাকি থাকলো এই আর। এই দুই রকম সাবজেক্ট বাদে সবার সাথে আর বসে। তাহলে কি সাবজেক্ট আই হলে আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এই দুইটা বসবে, এম আর ইজ। আর এই দুইটা বাদে, অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার বাদে যে সাবজেক্টে আসুক তার সাথে আমরা আর ব্যবহার করব। যেমন ইউ, দে অথবা উই আর গুড স্টুডেন্টস। এখানে দেখালাম যে ইউ যদি হয় তবু আর, দে হলেও আর, উই হলেও আর। এইটা দেখো, আরেকটু পার্থক্য দেখাই। আমার বন্ধু ভালো মানুষ। মাই ফ্রেন্ড ইজ এ গুড ম্যান। আমার বন্ধু, এটা থার্ড পারসন সিঙ্গুলার। আবার আমার বন্ধুরা ভালো মানুষ। মাই ফ্রেন্ডস আর গুড মেন। এইখানে দেখো মাই ফ্রেন্ডস,
এইটা প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই আর হয়েছে। এইটা মাই ফ্রেন্ড, দেখো এটা সিঙ্গুলার, তাই ইজ হয়েছে। যখন এইটা প্লুরাল তখন ভার্ব প্লুরাল এবং তারপরের অবজেক্টও প্লুরাল হয়ে গেছে। এই যে এই সাবজেক্টকে অর্থাৎ সিঙ্গুলার নাউনকে কিভাবে প্লুরাল করতে হয় তার উপরেও আমার একটা ভিডিও আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে নাম্বার সম্পর্কে অর্থাৎ সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল করব সেই সম্পর্কে জানতে পারবা। তাহলে এম ইজ আর এর ব্যবহার গেল আমাদের। আর ইনডেফিনিট টেন্স কিভাবে চিনব সেইটার গেছে 2 নাম্বার নিয়ম। এবার 3 নাম্বার নিয়ম হলো বাংলা বাক্যের ক্রিয়াপদ 2 বর্ণ বিশিষ্ট হলে, অর্থাৎ ক্রিয়াপদ মানে কাজ, এই কাজটা যদি 2 বর্ণ বিশিষ্ট হয় বা 2 অক্ষর বিশিষ্ট হয় তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন এই যে দেখো, এই যে ক্রিয়াপদ, এই যে 2 বর্ণ, কাজেই এইগুলি সব হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সে স্কুলে যায়, হি আর শি গোজ টু স্কুল, এটা। তারা গান গায়, দে সিং এ সং। আমি পত্র লিখি, আই রাইট এ লেটার। তুমি ছবি আঁকো, ইউ ড্র এ পিকচার, এটা। এখন এইটার ব্যতিক্রম আছে। যদি 2 বর্ণ বিশিষ্ট ক্রিয়াপদটির শেষের বর্ণটি ব হয় তাহলে পরে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে বা ফিউচার টেন্স হবে। যেমন আমি ভাত খাবো, এই দেখো 2 বর্ণ আছে কিন্তু এখানে ব আছে। সে স্কুলে যাবে, এই যে 2 বর্ণ কিন্তু শেষেরটা ব। এইরকম ব থাকলে পারে মনে রেখো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে ফিউচার টেন্স হবে। আমি ভাত খাবো তখন হবে আই শ্যাল ইট রাইস। সে স্কুলে যাবে, হি আর শি উইল গো টু স্কুল, এইটা ব্যতিক্রম এইরকম। এবার 4 নাম্বার বলা হচ্ছে শুধু আছে ক্রিয়া বিশিষ্ট বাক্য হলে, অর্থাৎ বাংলা বাক্যে যদি আছে শব্দটি থাকে, শুধু আছে, যেমন আমার কলম আছে, তোমার বই আছে, তাদের একটি গাভী আছে। এই যে আছে আছে এর সাথে কিন্তু কিছু না, ইয়াছে এসব নাই, কিন্তু শুধু আছে। তাহলে আমার কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার বই আছে, ইউ হ্যাভ এ
বুক। তাদের একটি গাভী আছে, দে হ্যাভ এ কাউ। তার নতুন পোশাক আছে, হি or she has a new dress। এটা 5 নম্বর নিয়মটা হলো শুধু নাই ক্রিয়া বিশিষ্ট বাক্য হলে, অর্থাৎ বাংলা বাক্যে যদি নাই শব্দটা থাকে, যেমন তাদের গাড়ি নাই, এই যে নাই। আমাদের কুকুর নাই, তার টাকা নাই, এই যে নাই নাই নাই, এইরকম থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন তাদের গাড়ি নাই, দে হ্যাভ নো কার। অথবা দে ডু নট হ্যাভ এ কার। আমাদের পুকুর নাই, উই হ্যাভ নো পন্ড। অথবা উই ডু নট হ্যাভ এ পন্ড। তার টাকা নাই, হি or she has no money। অথবা he or she does not have money। এটা তাহলে বোঝা গেল যে বাংলা বাক্যে যদি শুধু আছে থাকে তবু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যদি শুধু নাই থাকে তবু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করব। এইখানে দেখো, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়, এইখানে দেখো এইখানে কারের আগে আর্টিকেল এ বসেনি, কিন্তু এইখানে বসেছে। এই যখন ডু নট হ্যাভ, এরকম ডু নট হ্যাভ বসলে আর্টিকেল বসে, কিন্তু হ্যাভ নো হ্যাজ নো থাকলে আর্টিকেল বসে না। এই প্রত্যেকটাতে আই দেখানো হয়েছে। এই যেখানে আর্টিকেল আছে, এখানে কোনো আর্টিকেল নাই। আর এই মানি তো আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন। আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এই গেল আমাদের 5টা সূত্র বা ওয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তখন তার গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন হি ইটস রাইস, she writes a letter, I eat rice, you write a
later. এই যে এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা এক্সটেনশন অথবা অবজেক্ট বলতে পারি। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন একই জিনিস। তাহলে এইখানে এই এই বাংলা, এইটা বাংলা হবে, এই বাক্যটার বাংলা হবে সে ভাত খায়। দেখো বাংলা বাক্যটা লক্ষ্য করো, এইটা সাবজেক্ট বা কর্তা, এইটা অবজেক্ট বা কর্ম, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আর এইটা হলো ভার্ব। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে বাংলায় ক্রিয়াপদটা শেষে আর অবজেক্টটা মাঝখানে, আর ইংরেজিতে অবজেক্টটা শেষে, বাংলায় মাঝখানে আর ইংরেজিতে শেষে। ইংরেজিতে সাবজেক্ট পরে ক্রিয়া বা ভার্ব, আর বাংলাতে ভার্বটা থাকে শেষে। তাহলে এইটা খুব ভালো করে মনে রাখবা যে বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে, আর যখন কোনো বাংলা বাক্যকে ট্রান্সলেশন করতে যাবে তখন ওই বাক্যের প্রথমে বের করতে হবে ভার্ব। এই ভার্বটা বের করবা, ভার্ব বের করার পর তুমি এইটাকে প্রশ্ন করবা কে দিয়ে, কে দিয়ে। তাহলে যে উত্তর পাবা সেটাই হবে আমাদের সাবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করলে পাবো হচ্ছে অবজেক্ট, কি বা কাকে। অর্থাৎ ভাবকে হু দিয়ে বা কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা এক্সটেনশন পাওয়া যাবে। যেমন এই বাক্যটাকে যদি আমি বলি, ধরো এটা বাংলা বাক্য, সে ভাত খাই, এই যেটা ভাব, তাহলে আমরা এটাকে প্রশ্ন করব কে খাই। উত্তর কি হবে? উত্তরটা হবে সে, অর্থাৎ হি। তাহলে সাবজেক্ট পেলাম। তারপরে আবার প্রশ্ন করব কি খাই, উত্তর হবে কি? ভাত। তাহলে এইটা আমাদের অবজেক্ট। তাহলে কি পেলাম আমরা? ভাব পেলাম, সাবজেক্ট পেলাম, অবজেক্ট বা এক্সটেনশন পেলাম। এখন আমরা এইভাবে সাজাবো। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট না, প্রত্যেকটা টেন্সেই সাবজেক্ট থাকবে প্রথমে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়। তাহলে আমরা যদি এইভাবে সাজাই, সাবজেক্ট নেব হি, তারপরে ভার্ব নেব ইট, এই যে খাই, ইট, তারপরে অবজেক্ট। এইভাবে সাজালে কখনোই তোমাদের ভুল হবে না। তাহলে আমরা কিভাবে সাবজেক্ট বের করব, কিভাবে অবজেক্ট বের করব সেটা শিখলাম। এইখানে যখন দেখবা যে বস্তুবাচক কিছু আছে, এই যে ভাব, সাবজেক্টের পরে অবজেক্ট থাকবে বা এক্সটেনশন থাকবে, ওইটা যদি বস্তুবাচক হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে পরে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন এইরকম একটা বাংলা বাক্য, সিমন আমাকে সাহায্য করে। তাহলে এই যে সাহায্য করে, এই সাহায্য করাটাই ভাব। তাহলে এইটাকে আমরা প্রশ্ন করব প্রথমে যে কে সাহায্য করে, কে কে সাহায্য করে। তাহলে উত্তর হবে, উত্তর কি পাবো? সিমন, সিমন।
তাহলে কে দিয়ে প্রশ্ন করেছে, অতএব এইটা হবে সাবজেক্ট। আবার কাকে সাহায্য করে, কাকে সাহায্য করে, তাহলে উত্তর হবে কি আমাকে, আমাকে, এই যে আমাকে, তাহলে এইটা হবে অবজেক্ট, আমাকে অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, ভার্ব। এবার আমরা প্রথমে কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্টকে সিমন, সিমন। এবার ভার্ব হেল্প, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে একটা এস দিতে হবে। এই সম্পর্কে আমি পরে আসছি। সিমন হেল্পস, কাকে সাহায্য করে, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মি, আমাকে। এই যে আমাদের এইটাই হবে এই বাক্যটার ইংরেজি। আশা করি বুঝতে পেরেছ এই স্ট্রাকচারটা। এবার এই টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হলো, এবং এইখানেই ছাত্রছাত্রীরা ভুল করেই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর সাবজেক্ট। এই কথাটা কখনোই ভুলবা না। এইটা ভুল করলে তোমার টেন্স ভুল হয়ে যাবে, সব ঠিক থাকবে, শুধু এই একটা এস বা ইএস এর জন্য তোমার পুরো সেন্টেন্সটাই রং হয়ে যাবে বা ইনকারেক্ট হয়ে যাবে। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। আর এইখানে কিন্তু ভুল হয়। তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এইখানে থার্ড পারসন সিঙ্গুলার, একটু আগে আমি বললাম থার্ড পারসন সিঙ্গুলার কি, যেমন যেমন মিনা ছবি আঁকে। এই যে মিনা, আমরা জানি যে কোনো নাম হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার, এবং আমাদের ক্রিয়াপদটি দুই বর্ণ বিশিষ্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে মিনা ড্র মানে আঁকা, তার সাথে একটা এস, মিনা ড্রস এ পিকচার, এইটা। এবার আমরা দেখব এস আর ইএস কোথায় বসাবো, এস বা ইএস এর ব্যবহার। নিয়মটা দেখো, যে সকল ভার্বের শেষে সিএইচ, এসএইচ, ডাবল এস, ও, এক্স, জেড থাকে, তাদের সাথে ইএস যোগ করতে হবে। এছাড়া অন্যান্য ভার্বের সাথে শুধু এস যোগ করতে হবে। যেমন হি goes to school। এই যে গো এর সাথে গো বানানে এই যে ও আছে, তাই ইএস যুক্ত হয়েছে। আবার হি ক্যাচ, তার সাথে ইএস, হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে, ধরার ইংরেজি ক্যাচ। আর তার শেষে দেখো ক্যাচ ভার্বের শেষে সিএইচ আছে, তাই এখানে ইএস যুক্ত করা হয়েছে। আবার এসএইচ, শি finishes her work, সে তার কাজ শেষ করে। এই যে এসএইচ, তাই তার সাথেও ইএস যোগ করা হয়েছে।
এক্স, হি মিক্সেস উইথ অল, সে সকলের সাথে মেশে। এই যে মিক্স, মিক্স মানে মেশা। এই যে এক্স আছে তাই এখানে ই এস যুক্ত করা হয়েছে। আবার জেড, ওয়াটার, পানি 0°C জমে যায়। এই ফ্রিজ মানে জমে যাওয়া। এই যে জেড আছে তাই এখানে ইএস যোগ করা হয়েছে। তাহলে বুঝতে পারলো যে সকল ভার্বের শেষে সিএইচ, এসএইচ, ডাবল এস, এটার উদাহরণ দেওয়া হয়নি। The boy often misses his class. বালকটি প্রায় ক্লাস মিস করে। এই যে ডাবল এস আছে তাই ইএস যোগ করা হয়েছে। তাহলে বুঝতে পারলো যে ভার্বের শেষে যদি এইগুলি থাকে তখন আমরা তার সাথে ইএস যুক্ত করব, আর এইগুলি না থাকলে শুধু এস যুক্ত করব। যেমন এই যে ফারহান রিডস এ বুক। এই যে এইখানে দেখো শুধু এস যুক্ত করা হয়েছে, কারণ এই ভার্বের শেষে ডি আছে, অর্থাৎ এই 1 2 3 4 5 এই 6টার একটা ওখানে নাই। অনুরূপভাবে এই যে রাইটের সাথে শুধু এস যুক্ত করা হয়েছে, কারণ রাইট ভার্বের শেষে এইগুলি নাই। আশা করি কোথায় এস আর কোথায় ই এস ব্যবহার করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা নিয়ম দেখো, ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে বা আগে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই ই এস বসবে, কিন্তু ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস বসবে। ভালো করে মনে রাখো, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে তার পরিবর্তে আই ই এস, কিন্তু ভাওয়েল থাকলে শুধু এস বসাবো। যেমন রানা ফ্লাইজ এ কাইট। এই যে ফ্লাই মানে উড়ানো, এই যে এফ এল ওয়াই এখানে দেখো কনসোনেন্ট আছে, তাই আমরা ওয়াই কে বাদ দিয়ে আই ই এস বসিয়েছি। রানা প্লেজ ফুটবল, এখানে দেখো শুধু এস বসেছে, কারণ প্লে বানানে ওয়াই এর পূর্বে এই যে ভাওয়েল এই যে এ আছে, এইখানে ভাওয়েল আছে তাই শুধু এ এস বসেছে, এইখানে কনসোনেন্ট আছে তাই ওয়াই এর পরিবর্তে আই ইস বসেছে। তাহলে এটাও মনে রাখবা যে যদি ওয়াই থাকে এই জিনিসটা একটু খেয়াল করবা, ওয়াই থাকলে এই নিয়মটা কিন্তু মানতে হবে। তাহলে তোমরা কোথায় এস কোথায় ইএস এবং ওয়াই থাকলে কি করতে হবে এইগুলি সম্পর্কে জানতে পারলে এবং মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমাদের স্ট্রাকচারে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট এক্সটেনশন। এখন এইখানে দেখো আমি ব্র্যাকেট দিচ্ছি। এই ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এই সাবজেক্টের পরে ভার্ব দিয়েও শেষ হতে পারে, অর্থাৎ এক্সটেনশন নাও থাকতে পারে। কাজেই যদি কেউ এইরকম স্ট্রাকচার দেখায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইগুলি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ঠিক থাকবে না। যেমন আমি এই যে এই অংশটুকু দেব না, তাহলে কি হলো?
তাহলে এই স্ট্রাকচারটা অবশ্যই ঠিক হলো না। যেমন আমি এটা এখানে দেখাচ্ছি, দেখো আমি এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। হি স্লিপস, সে ঘুমায়। দেখো এই বাক্যে আমাদের আর কিছু দরকার নাই, সে ঘুমায়, হি স্লিপস। সে হাঁটে, সে হি আর শি ওয়াক্স, সে হাঁটে। এইটা কোনো এই অবজেক্ট বা এক্সটেনশনের দরকার নাই এই সকল ভার্ব হলে। কাজেই এই রকম স্ট্রাকচারটাই ভালো, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, কিন্তু সেখানে ব্র্যাকেট দেবো। এই ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এক্সটেনশন থাকতেও পারে নাও পারে। কারণ তুমি এইটা শিখলে বা আমি এই রকমের স্ট্রাকচার শিখালাম, আর তোমাকে একজন বলল যে এই স্ট্রাকচারটা ভুল, তখন তুমি নিশ্চয় বলবে যে কেন ভুল। তখন ও এই ধরনের একটা বাক্য লিখে দিল, তখন তোমাকে বলবে যে এই যে এই বাক্যটা পরিপূর্ণ বাক্য, এখানে তো অবজেক্ট বা এক্সটেনশন নাই, তাহলে কি এটা ঠিক না? অতএব এই রকম ভাবে শিখতে হবে। আমি প্রথমে বলেছিলাম এমন ভাবে শেখাবো যাতে কোনো ত্রুটি না থাকে। আবার বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, এটা একটা পরিপূর্ণ বাক্য। এই তিনটা বাক্যতেই এক্সটেনশন বা অবজেক্ট প্লাস এক্সটেনশন নাই, দরকারও নাই। ইচ্ছা হলে আমি এখানে এক্সটেনশন দিতেও পারি নাও পারি। যেমন এক্সটেনশন দিব, এবার দেখো বার্ডস ফ্লাই, এখানে দিতে পারি আমি ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এই যে এইটুকু এক্সটেনশন হলো, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি, ব্র্যাকেট দিয়েছি যে এক্সটেনশন দরকার হতেও পারে নাও পারে। হি অর শি ওয়াক্স, এখানে আমি এক্সটেনশন দিতে পারবো ইন দ্য মর্নিং, এখানেও দিতে পারবো হি স্লিপস অ্যাট নাইট। এইটা কিন্তু এইগুলি অপরিহার্য নয় বাক্যের জন্য, কিন্তু হি ইটস এইখানে অপরিহার্য। এইখানে অবশ্যই প্রশ্ন থেকে যায়, হি ইটস সে খায়, প্রশ্ন আসে সে কি খায়। এইখানে যতক্ষণ তুমি অবজেক্ট না দিবা ততক্ষণ এই বাক্যটা পরিপূর্ণ হবে না। এখানে কিছু একটা দিতে হবে, সে খায়, হি ইটস রাইস, হি ইটস ব্যানানা, হি ইটস ম্যাঙ্গো, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো আমাদের স্ট্রাকচার এইটাই অ্যাকুরেট। তাহলে অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা আমরা শিখলাম। এবার আমরা শিখব নেগেটিভের। নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু অর ডাজ নট প্লাস মূল ভার্ব, এক্সটেনশন থাকতেও পারে নাও পারে। যেমন হি মেক্স এ কাইট, সে ঘড়ি তৈরি করে। এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব তখন হবে হি ডাজ নট মেক এ কাইট, দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। এটা অ্যাফার্মেটিভ।
এটার নেগেটিভ হবে দে ডু নট প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। এইটা এখন দেখো কোথাও ডু নট বসছে, কোথাও ডাজ নট। এইটার কন্ট্রাক্টেড আর শর্ট ফর্মও ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে হি ডাজন্ট, এটা দে ডন্ট, এটা হবে। তো যাই হোক, আমাদের প্রশ্ন হলো এইখানে ডাজ নট বা ডাজ, এইখানে দেখো ডু নট বা ডু বসেছে। তো এখন আমরা দেখব কোথায় ডাজ নট আর কোথায় ডু নট বসাবো। আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট বসে, তাছাড়া সবার সাথে ডু নট বসে। তাহলে ক্লিয়ার হলো যে সাবজেক্ট আমরা দেখবো যে যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন তখন আমরা ডাজন্ট অথবা ডাজ নট, আর তাছাড়া সবার সাথে ডন্ট। এই জন্য আমি পার্সন করার সময় বা পার্সন যখন আমি বোঝাই তখন বলেছিলাম যে টেন্স শেখার আগে পার্সন শিখে আসতে হবে। আবারও তোমাদের বলছি, পার্সন সম্পর্কে ভালো ধারণা না থাকলে, পার্সনের প্রকারভেদ, বিভিন্ন রূপ, এইগুলি সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে আমার ভিডিওটা দেখে আসো, পার্সন কাকে বলে, পার্সনের ব্যবহার, পার্সনের বিভিন্ন রূপ ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছো যে ডু নট আর ডাজ নট কোথায় বসাবো। উদাহরণ দিয়ে, সীমা সীমা সিংস এ সং। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, যদি দেখো মূল ভাবের সাথে এস বা ইএস যুক্ত আছে তখন ডাজ বসবে। মূল ভাবের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ডাজ বসে। আর যদি কিছু যুক্ত না থাকে তখন ডু বসে বা ডু নট বসে। যেমন মনে করো সে পত্র লিখে, সে পত্র লিখে, হি or she writes a letter। এইটা মনে করো বাক্য। তো সে অ্যাফার্মেটিভ গেল, এটা এবার নেগেটিভ, সে পত্র লিখে না বা লেখে না, যাই হোক লেখে না, এটা নেগেটিভ। তাহলে আমরা এই যে এইখানে এস যুক্ত আছে বা ইএস আছে, তাহলে আমরা এটা নেগেটিভ করব, হি আর শি ডাজ নট রাইট এ লেটার। এই যে এখানে এটা থাকার জন্য এইটা এসেছে। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, যখন আমরা ডাজ ব্যবহার করব তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে এইটা দেখো, এই যে এখানে এস বা ইএস যুক্ত হয় নাই, এই হলো আমাদের ডাজ এর ব্যবহার। আর এই সব ছাড়া অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডু নট বসাবো। যেমন তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দা ফিল্ড। এইবার দেখো আমাদের এই যে প্লে, এইটার সাথে এস বাই এস নাই, তাহলে এটা নেগেটিভ হবে, তারা মাঠে ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড।
এইটা। এখন মনে করো আমার এই বাক্যটা আমার নাই, তখন কি করবো? তখন এই যে এই না থাকলে বা তখন আমরা ধরে নেবো যে এই যে সাবজেক্ট তারা, এই বাক্যটা না থাকলে আমরা এই বাক্যটা এখন পারবো, কারণ সাবজেক্ট চিনতে হবে। তখন সাবজেক্ট কোন পার্সন, সিঙ্গুলার না প্লুরাল, এটা দেখতে হবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে পরে ডু নট অথবা ডন্ট, এটা হবে। তো আশা করি তোমরা ডু আর ডাজের ব্যবহারটা বুঝতে পেরেছো। তাহলে গেল এই আমাদের নেগেটিভের 1 নাম্বার রুল বা একটা রুল আরো একটু আছে, সেটা হচ্ছে যদি বাক্যে এম ইজ আর থাকে তখন শুধু নট ব্যবহার করে আমরা নেগেটিভ করব। লিখে দিই, তাহলে যদি বাক্যে এম ইজ আর ব্যবহৃত হয় তাহলে তাদের পরে অর্থাৎ এম ইজ এর পরে শুধু নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, এই যে ইজ আছে, সে আমার বন্ধু। এবার এটাকে নেগেটিভ যদি বলা হয় সে আমার বন্ধু না, না, তাহলে হবে হি আর শি ইজ নট মাই ফ্রেন্ড। তারা এই কলেজের ছাত্র না, তাহলে দে আর নট, they are not the students of this college। এটা এই যেখানে আর আছে নট, ইজ আছে নট। আমি তোমার ভাই না, I am not your brother। এই যে am আছে, এই যে not বসেছে। আরেকটা নিয়ম দেখো, বাক্যে মূল ভাব হিসেবে হ্যাভ ব্যবহৃত হলে দুই উপায়ে বা দুই ভাবে তাকে নেগেটিভ করা যাবে। যেমন আমার একটি গাভী আছে, আই হ্যাভ এ কাউ। আমার গাভী নাই, আই হ্যাভ নো কাউ, আই হ্যাভ নো কাউ। অথবা আই ডু নট হ্যাভ এ কাউ। এই যে এক প্রকার, এই যে আরেক প্রকার, দুইটাই কারেক্ট। তার নতুন কলম আছে, she or he has a new pen। তার নতুন কলম নাই, she or he has no new pen। অথবা she or he does not have a new pen। এইখানে লক্ষ্য করো, এইখানে ডু নট হয়েছে, এই বাক্যে ডু নট হয়েছে, এই বাক্যে ডাজ নট হয়েছে। কারণ কি? এইখানকার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আবার দেখো, এই যে অ্যাফার্মেটিভে হ্যাজ আছে, আবার যখন আমি ডু নট ব্যবহার করব না তখনও কিন্তু হ্যাজ আছে। আর যখন আমি ডাজ নট ব্যবহার করব বা করেছি তখন দেখো এই হ্যাজটা হ্যাভ হয়ে গেছে। কাজে মনে রাখবা, ডাজ নট পরে হ্যাজ না বসে হ্যাভ বসবে। এখন একটা জিনিস আমার ভুল হয়েছে শিখাতে, সেটা হচ্ছে এই হ্যাজ কার সাথে বসে আর হ্যাভ কার সাথে বসে। তো এইটা আমি বলছি, হ্যাজ হ্যাভের ব্যবহার, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে হ্যাজ বসবে আর কার সাথে হ্যাভ বসবে। তো এইটার
নিয়মটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে হ্যাজ বসবে, এছাড়া সবার সাথে হ্যাভ বসবে। যেমন হাসান থার্ড পারসন সিঙ্গুলার অথবা হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসানো হয়েছে। হাসান হ্যাজ এ বুক অথবা হি হ্যাজ এ বুক। এই বাক্যটা দেখো, ইউ, দে, উই বা আই হ্যাভ এ বুক, এদের সাথে হ্যাভ বসেছে, এই সবার সাথে হ্যাভ, কারণ এইগুলো থার্ড পারসন সিঙ্গুলার না। অতএব বুঝতে পেরেছো যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, তাছাড়া সবার সাথে হ্যাভ বসবে। এখন দেখো, আমি কিন্তু পার্সন করার সময় বলেছিলাম যে পার্সন এতই ইম্পর্টেন্ট, যখন আমি টেন্স করাবো তখন বারবার পার্সন উল্লেখ হবে, বারবার আমরা পার্সনের কথা স্মরণ করব। তাহলে বুঝতে পারছো আমরা ধাপে ধাপে পার্সন পার্সন বলছি এবং তার ব্যবহার। কাজেই টেন্স শেখার আগে তোমরা অবশ্যই পার্সন শিখবা ভালোভাবে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ গেল। এবার ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হলো প্রথমে ডু অথবা ডাজ বসবে, তারপরে সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপরে যদি এক্সটেনশন থাকে বসবে, না থাকলে বসবে না। যেমন ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও। ডাজ শি সিং এ সং ইন দ্য মর্নিং, সে কি সকালে গান গায়। এরকম। এবার দেখো, যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাজ হ্যাভ থাকে তাহলে দুই ভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। যেমন হি হ্যাজ এ ক্যামেরা, তার একটি ক্যামেরা আছে। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব দুই ভাবে। যেমন ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাজ নিয়েছি। আর যখন ডাজ নিয়েছি তখন দেখো হ্যাজটা হ্যাভ হয়ে গেছে। তো এই হলো একটা পদ্ধতি। ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, তার কি ক্যামেরা আছে। অথবা এই হ্যাজটাকে প্রথমে নিয়ে আসবো, এই হ্যাজটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে, হ্যাজ হি এ ক্যামেরা, তার কি ক্যামেরা আছে। এই যে দ্বিতীয় পদ্ধতি। অনুরূপভাবে আই হ্যাভ এ কম্পিউটার, আমার কম্পিউটার আছে। এইটা ইন্টারোগেটিভ হবে ডু আই হ্যাভ এ কম্পিউটার, আমার কি কম্পিউটার আছে। অথবা হ্যাভ আই এ কম্পিউটার, এই যেটা। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হ্যাভ থাকে তাহলে পরে নেগেটিভও আমরা দুই ভাবে করতে পারবো, আবার ইন্টারোগেটিভও আমরা দুই পদ্ধতিতে করতে পারবো। পরের নিয়মটা হলো বাক্যে যদি এম, ইজ, আর থাকে তাহলে তাদেরকে সাবজেক্টের পূর্বে বসালে বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আই অ্যাম এ টিচার, অ্যাম আই টিচার, এইটার অর্থ হলো আমি একজন শিক্ষক। প্রশ্নটা এই হবে, আমি কি শিক্ষক। হি ইজ এ ড্রাইভার, ইন্টারোগেটিভ হবে ইজ হি এ ড্রাইভার। দে আর স্টুডেন্টস, আর দে স্টুডেন্টস। দেখো প্রত্যেকটারই এই যে এম এখানে আছে, এটাকে শুধু আমি আগে বসেছি, ইজ কে আগে বসেছি, আর কে আগে বসিয়ে বাক্যগুলিকে ইন্টারোগেটিভ করা হয়েছে। তো যদি বাক্যে এম, ইজ, আর ব্যবহৃত হয় তাহলে দেখো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা খুবই সহজ। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের স্ট্রাকচার শিখলাম। ইন্টারোগেটিভ, এবার শিখব নেগেটিভ, ইন্টারোগেটিভ। একই সাথে সেটা নেগেটিভও হবে এবং ইন্টারোগেটিভও হবে। যেমন এবার দেখো নেগেটিভ ইন্টারোগেটিভের
স্ট্রাকচার ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন থাকতে পারে নাও পারে প্লাস নোট অফ ইন্টারোগেশন। যেমন আমি কি তোমাকে সাহায্য করি না, দেখো এখানে একই সাথে বাক্যটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এরকম বাক্য আমরা কিন্তু বাস্তব জীবনে বলে থাকি বা ব্যবহার করে থাকি। তখন আমরা কিভাবে সেটাকে ইংরেজিতে করব সেইটা এই স্ট্রাকচারটা মনে রাখলে পারবে। অতএব এই বাক্যটার ইংরেজি হবে ডু আই নট হেল্প ইউ অথবা ডোন্ট আই হেল্প ইউ। এটাকে বলা হয় শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। সে কি ফুটবল খেলে না, ইংরেজি হবে ডাজ হি নট প্লে ফুটবল অথবা ডাজন্ট হি প্লে ফুটবল। আরেকটা জিনিস দেখো এইখানে সাবজেক্ট কি, এটা প্রোনাউন, এটাও প্রোনাউন। এই যে এখানে ফারহান, এটা নাউন, এই দুইটা প্রোনাউন, এটা নাউন। এবার দেখো একটু আলাদা রকম ব্যবহার। ফারহান কি টেলিভিশন দেখে না, তার ইংরেজি করা হয়েছে ডাজ নট ফারহান ওয়াচ টিভি। এইখানে দেখো আমি যেটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এই উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে এইখানে দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা ফার্স্ট পারসন, কিন্তু দুইটাই প্রোনাউন। এইটা দেখো আমি যখন ইন্টারোগেটিভ করেছি তখন এই নটটা সাবজেক্টের পরে বসেছে, সাবজেক্টের পরে বসেছে, কিন্তু এইখানে ডাজ এবং নট, অর্থাৎ নটটা সাবজেক্টের পূর্বে বসেছে, এইগুলিতে পরে, এইখানে পূর্বে। আবার দেখো যখন আমি ডাজন্ট ব্যবহার করছি তখন পূর্বে নট এবং ডাজ, কিন্তু যখন আমি আলাদা করে লিখছি তখন এই নট ফারহানের অর্থাৎ নামের আগে বসছে, আর যখন প্রোনাউন হচ্ছে তখন পরে বসছে। অর্থাৎ মনে রাখবা যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম ব্যবহার না করি তাহলে পরে সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে, নটটা পরে, আর যদি নাউন হয় তাহলে নটটা পূর্বে বসবে বা আগে বসবে। কিন্তু যদি শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি তাহলে সব সময় সকল সাবজেক্টের পূর্বে বা আগে বসবে। এই যে আগে বসেছে, এই যে আগে বসেছে, এই যে আগে বসেছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের যে আমরা যদি কন্ট্রাক্টেড ফর্ম না করি তাহলে নটটা আগে বসাবো যদি সাবজেক্টটা নাউন হয়। এইগুলি আমি এইভাবে ভেঙে ভেঙে বোঝানোর কারণ হচ্ছে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা, তোমরা যখন কোনো চাকরির এক্সামিনেশন দিবা তখন এই ধরনের ইনকারেক্ট সেন্টেন্সকে কারেক্ট করতে দিয়ে এই ধরনের বাক্য দিবে, তো যাতে তখন তোমাদের অসুবিধা না হয়। এই গেল নেগেটিভ ইন্টারোগেটিভ করার প্রথম স্ট্রাকচার। এবার দেখো বাক্যে যদি এম ইজ আর থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার স্ট্রাকচারটা হলো এম অথবা ইজ অথবা আর, অর্থাৎ বাক্যে যেটাই থাকবে প্রথমে সেটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপর এক্সটেনশন। যেমন আমি কি তোমার বন্ধু না, এম আই নট ইউর ফ্রেন্ড। এই যে প্রথমে আমরা এম, তারপরে সাবজেক্ট, তারপরে নট বসেছে, শেষে এক্সটেনশন বা বাকি অংশ। অথবা এমন্ট আই ইউর ফ্রেন্ড, এটা শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। সে কি ভালো ছাত্র না, ইজ হি নট এ গুড স্টুডেন্ট অথবা ইজন্ট হি এ গুড স্টুডেন্ট। এখানে দেখো এই যে ইজ আগে বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে নট। অথবা ইজন্ট, এই যে কন্ট্রাক্টেড ফর্ম সবসময় আগে বসবে, তবে এইটা ব্যবহার করায় ভালো, কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করায় ইজি এবং মনে থাকবে ভালো এবং কোনো ঝামেলা নাই। তারা কি এই কলেজের ছাত্র না, আর দে নট দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ অথবা আরন্ট দে
দি স্টুডেন্টস অফ দিস কলেজ, এইটা হলো কন্ট্রাক্টেড ফর্ম। তো দেখো যে বাক্যে যদি বিভাগ বা এম ইজ আর থাকে তাহলে আমরা এইভাবে তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এই হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করিবার স্ট্রাকচার সমূহ। আশা করি তোমরা প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে পেরেছ, আর আমি যথাসাধ্য যাতে তোমরা বুঝতে পারো আমি সেইভাবে ব্যাখ্যা করেছি। এবার আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তো প্রথমত দেখো, প্রথমে দেখো এক নাম্বার হলো বর্তমানের কোনো কাজ বা ঘটনা বোঝালে, অর্থাৎ কর্তা বর্তমানে কোনো কাজ করে বা কোনো ঘটনা ঘটে তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আমরা কলেজে যাই, সাধারণ কাজ, উই গো টু কলেজ। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। সে উপন্যাস পড়ে, হি অর শি রিডস এ নভেল। 2 নাম্বার বর্তমানের অভ্যাসগত কাজ, অর্থাৎ কর্তার কোনো অভ্যাস যদি বোঝায় তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন সে সকালে হাঁটে, এটা তার অভ্যাস, হি অর শি ওয়াক্স ইন দ্য মর্নিং। বশির ধূমপান করে, এটা বশিরের অভ্যাস বা খারাপ অভ্যাস, বশির স্মোকস। 3 নাম্বার চিরন্তন বা শাশ্বত সত্য, যে সত্য কোনো ব্যতিক্রম নাই, তো সেটা প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরসত্য কথা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এটার কোনো ব্যতিক্রম হবে না। অতএব এই চিরসত্য কথাগুলি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করব। তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা ইংরেজি হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি একটা ভিডিওতে দেখেছি, উনি লিখেছে সান রাইজেস ইন ইস্ট অ্যান্ড সেটস ইন ওয়েস্ট। ওই ভিডিওর ওই সেন্টেন্সটা পুরাটাই ভুল, ডাহা ভুল ছিল। কাজেই তোমরা যে কোনো ভিডিও দেখার পর সেটাকে কম্পেয়ার করবা তোমার বাড়িতে যদি বই থাকে, বা তোমার শিক্ষকের সাথে, যে আমি এই সেন্টেন্সটা দেখলাম এটা সঠিক না বেঠিক, যদি তোমার মনে কোনো রকম কনফিউশন আসে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এটাও চিরসত্য কথা। দে আর মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাও সত্য কথা। নিকট ভবিষ্যৎ, অর্থাৎ নিয়ার ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে কিন্তু খুব কাছাকাছি কাজটা হবে, খুব তাড়াতাড়ি কাজটা হবে, বা যে ভবিষ্যৎ কাজের সময় বা তারিখ নির্দিষ্ট হয়ে গেছে যে এটা হবেই, তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন সে আগামীকাল ঢাকা যাবে, এটা মনে করো তার আগামীকাল সে ঢাকা যাবেই, অর্থাৎ সে তার টিকিট কাটা গেছে বা নির্দিষ্ট গেছে যে আমি আগামীকাল, তখন এই যে হি গোজ টু ঢাকা টুমরো, এটা। আবার রবিবারে আমাদের কলেজ খুলবে, মানে মনে করো কলেজ বন্ধের আগে নোটিশ দেয় যে অমুক তারিখে কলেজ খুলবে, এই যে নির্দিষ্টতা, এই নির্দিষ্টতা থাকলে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিটও ব্যবহার করতে পারবা। যেমন সে আগামীকাল ঢাকা যাবে, হি গোজ টু ঢাকা টুমরো, এইটাকে যদি তুমি বলো হি উইল গো টু ঢাকা টুমরো, তবুও হবে। আবার রবিবারে আমাদের কলেজ খুলবে, আওয়ার কলেজ ওপেনস অন সানডে, এটাকে যদি তোমরা ফিউচার ইনডেফিনিট করো তবু হবে আওয়ার কলেজ উইল ওপেন অন সানডে, তখন উইল ওপেন হবে। 5 নাম্বার নিত্য যে কাজ সংঘটিত হচ্ছে, অর্থাৎ যে কাজ ন্যাচারালি হয়ে চলেছে, সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার প্রকাশ করব। যেমন অল দ্য রিভার্স অফ বাংলাদেশ ফল ইন দ্য বে অফ বেঙ্গল, বাংলাদেশের সমস্ত নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে মিলেছে, বঙ্গোপসাগরে যে তারা পড়েছে। তারপর দি পদ্মা ফ্লোজ বাই আওয়ার ভিলেজ,
পদ্মা নদী আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে, এই যে গেছে এবং যাচ্ছে, আগামীতেও যাবে, এটাকে বলা হয় নিত্য ঘটনা, যেটা ঘটে চলেছে। তো এইরকম হলেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। 6 নাম্বার, যে কাজ বারবার বা একটি বিশেষ সময়ে ঘটে সে কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন হেলাল সপ্তাহে 2 বার রাজশাহী যায়। হেলাল গোজ টু রাজশাহী টুয়াইস এ উইক। আমি প্রায় টিভি দেখি। আই অফেন ওয়াচ টিভি। 7 নাম্বার, অতীতের কোনো ঘটনাকে বর্তমানে জীবন্ত করে বর্ণনা করার সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল বা করেন। আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। বাংলাদেশ বিকামস ফ্রি ইন 1971। বাবর প্রথম 1526 সালে কামান ব্যবহার করেন। বাবর ফার্স্ট ইউজেস ক্যাননস ইন 1526। তবে এইগুলি যদি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করো এইগুলির ক্ষেত্রে, সেটাও হবে। 8 নাম্বার, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নেচারালি, ওকেশনালি, সামটাইমস, ডেইলি, এভরিডে ইত্যাদি অ্যাডভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন সে সর্বদা আমাকে সাহায্য করে। এই যে সর্বদা, এর ইংরেজি অলওয়েজ। অতএব এই বাক্যটার ইংরেজি হবে হি অলওয়েজ হেল্পস মি। আমি মাঝে মাঝে সেখানে যাই। এই যে মাঝে মাঝে, সামটাইমস, এই যে সামটাইমস আছে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আই সামটাইমস গো দেয়ার। তিনি সাধারণত পায়ে হেঁটে অফিসে যান। এই যে ইউজুয়ালি, অতএব ইংরেজিটা হবে হি ইউজুয়ালি গোজ টু অফিস অন ফুট। পায়ে হেঁটে যাওয়ার ইংরেজি হচ্ছে অন ফুট। 9 নাম্বার, ইম্পারেটিভ ও অবজেক্টিভ সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমাকে একটি পত্র লিখে দাও। রাইট এ লেটার ফর মি। অথবা আমার জন্য একটি পত্র লিখো। চলো বেড়াতে যাই। লেটস গো ফর এ উইক। দেখো এই দুইটা বাক্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে রাইট প্রেজেন্ট ফর্ম, এই যে গো প্রেজেন্ট ফর্মে আছে। আবার আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা অবজেক্টিভ সেন্টেন্স। দেখো এই যে মে আল্লাহ ব্লেস ইউ, এই যেটা প্রেজেন্ট টেন্স। 10 নাম্বার, ইফ বা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট যুক্ত ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এখন তোমরা যদি এই যে কন্ডিশনাল সেন্টেন্স না জানো, তাহলে পরে এইটা একটু পড়ে নেবা। কন্ডিশনাল সেন্টেন্স 3 রকমের আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো এখানে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে, অর্থাৎ যে সেন্টেন্সে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট যুক্ত থাকে সেটাকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো এই ধরনের সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যদি সেটা ফার্স্ট কন্ডিশনাল হয়। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা ফার্স্ট কন্ডিশনাল। তো এটার ইংরেজি হয়েছে দেখো ইফ ইউ কাম আই শ্যাল গো। এই যে এটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সে আসবে। হি উইল কাম, সে আসবে। প্রোভাইডেড দ্যাট দি ওয়েদার ইজ ফাইন। এই দেখো প্রোভাইডেড দ্যাট এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। 11 নম্বর, বক্তার বক্তব্য বা লেখকের উক্তি বোঝানোর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কারো কথাকে হুবহু তুলে ধরতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন মিস্টার রেন সেজ অ্যাবিলিটি ইজ দ্য পোর ম্যানস ওয়েলথ। এই যে মিস্টার জনাব রেন
এই কথাটা বলেছেন, এই কথাটাকে বলা হয় উক্তি বা স্পিচ। এই রকম উক্তিকে হুবহু তুলে ধরার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। পরেরটা কিটস। বিখ্যাত কবি কিটস সেজ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। সুন্দরী সত্য, সত্যই সুন্দর। এই যে কিটসের এই কথাটাকে আমরা হুবহু এখানে তুলে ধরেছি। অতএব এই ধরনের কারো উক্তিকে হুবহু তুলে ধরতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এবার 12 নম্বর হলো ভার্বস অফ সেন্সেশন বা ভার্বস অফ পারসেপশন সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এখন এখানে প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে যে ভার্বস অফ সেন্সেশন বা ভার্বস অফ পারসেপশন কাকে বলা বা কোনগুলি। ভার্বস অফ সেন্সেশন মনে করো সেন্সেশন ইন্দ্রিয় দ্বারা বোঝাচ্ছে, যে ভার্বের কাজগুলি ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংগঠিত হয় সেগুলিকে বলা হয় ভার্বস অফ সেন্সেশন বা ভার্বস অফ পারসেপশন। পঞ্চেন্দ্রিয় কোনগুলি? যেমন চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে কাজগুলি হয় সাধারণত সেগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। আরেক ধরনের ভার্ব আছে, সেটাকে বলা হয় মানসিক অবস্থা দ্বারা বোঝায়, মেন্টাল ভার্বস বা মেন্টালিটি, ভার্বস অফ মেন্টালিটি। যেমন আমি এই ভার্বগুলি দেখাচ্ছি, দেখো এই যে সি, সি দ্বারা কি হয়? চোখের কাজ, সি চোখের কাজ, হিয়ার এটা কর্ণের বা কানের কাজ, স্মেল নাকের কাজ, টেস্ট জিহ্বার কাজ, ফিল ত্বকের কাজ। ফিল মানে কোনটা গরম কোনটা ঠান্ডা এটা আমরা ত্বক দ্বারা বুঝি। তারপরে যে লাইক ডিসলাইক এটা মানসিক কাজ, মানসিক অবস্থা দ্বারা এগুলি অনুভূত হয়। কাজে এই সকল ভাবকে বলা হয় ভার্বস অফ সেন্সেশন। ভার্বস অফ সেন্সেশন সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, এটা মনে রাখো। আরেকটা জিনিস মনে রাখো, এইখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এই যে এইটা দেওয়া থাকবে, এটা ভুল দেওয়া থাকবে, কাজে আমাদেরকে কারেক্টটা করতে হবে। তো দেখো, আমি একটি পাখি দেখিতেছি, এই যে দেখিতেছি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। আই সি এ বার্ড, এইটা হবে এর ট্রান্সলেশন। যদি কেউ এইটা করে তাহলে সে ভুল করবে, কারণ এইটা ভার্বস অফ সেন্সেশন, কাজেই এইটা হবে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, নোবডি বিলিভস এ লায়ার, এইটাই হবে রাইট। কেউ যদি নোবডি বিলিভিং এ লায়ার বা নোবডি বিলিভড এ লায়ার কোনো জায়গায় কোনো ক্ষেত্রে লেখে বা কোনো ক্ষেত্রে দেখো, তাহলে মনে রাখবা এইগুলি ভুল, এইটা রাইট হবে। এইটা আরেকটা জিনিস দেখো, সে অঙ্কটি বুঝিতেছে, এই যে তেছে, এইটার ইংরেজি হবে হি অর শি আন্ডারস্ট্যান্ডস দ্য সাম, প্রেজেন্ট ইনডিফিনিট। এই বুঝিতেছে দেখে যদি কেউ এইটা লেখে বা এইটাকে টিক চিহ্ন দেয় তাহলে সে ভুল করবে, কারণ আন্ডারস্ট্যান্ড এইটা ভার্বস অফ সেন্সেশন, এটার কন্টিনিউয়াস টেন্স হবে না। অতএব এইটার কারেক্ট ট্রান্সলেশন হলো হি অর শি আন্ডারস্ট্যান্ডস দ্য সাম। হি অর শি ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম, এটা হবে না। 13 নম্বর, প্রবাদ প্রবচনে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ওয়েস্ট নট, ওয়ান্ট নট, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। 14 নম্বর, শপথ বা প্রতিজ্ঞায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি কথা দিচ্ছি আর কখনো সেখানে যাব না, আই প্রমিস নেভার টু গো দেয়ার এগেন, সে প্রতিজ্ঞা করেছে আমাকে বিপদে সাহায্য করবে, হি সুয়ার্স টু হেল্প মি ইন দ্য টাইম অফ ডেঞ্জার। 15 নম্বর, সংবাদ শিরোনামে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন চরম তুষারপাত, একজন মারা গেছে, অথবা চরম তুষারপাতে একজন মারা গেছে। ইংরেজিটা হবে হেভি স্নোফল, ওয়ান ডাইজ। তো আজকে পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং
অবশ্যই ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখে থাকো অবশ্যই তোমাদের উপকার আসবে। এবং অন্যান্য যে কোনো ভিডিওর চেয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য, জানার জন্য এইটা অতুলনীয় একটা ভিডিও। আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয় আবার তোমরা দেখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করলে বা ডেসক্রিপশনে সেটা উল্লেখ করলে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।